টেন্ডার ছাড়াই ৯০ বিদ্যুৎ কেন্দ্র তৈরির অনুমতি দিয়েছিল শেখ হাসিনা সরকার এবং শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আরও ৫ অভিযোগ। বিস্তারিত থাকছে বাকি খবরে। স্বাগতম, আপনারা দেখছেন আগামী সকাল। প্রথমেই আসি বিদ্যুৎ খাতের বিষয়টিতে। ২০০৯ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার দ্রুত বিদ্যুৎ উৎপাদনের জন্য একের পর এক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়। তবে সেই উদ্যোগের ক্ষেত্রে কিছু বিশেষ কোম্পানিকে কোনো ধরনের টেন্ডার ছাড়াই ৯০টি বিদ্যুৎ কেন্দ্র তৈরির অনুমতি দেওয়া হয়। এরপরে ২০১০ সালে দায়মুক্তি আইন প্রণয়ন করা হয়, যা বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের মাধ্যমে এই অনিয়মকে বৈধতা দেয়। এই আইন অনুযায়ী এইসব বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বৈধতা নিয়ে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। প্রথমে এই আইন করা হয়েছিল মাত্র ২ বছরের জন্য, কিন্তু এরপর সেই মেয়াদ ক্রমাগত বাড়ানো হয় এবং বর্তমানে তা ১৫ বছর ধরে কার্যকর রয়েছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে এই আইনের আওতায় আনায় বিশাল অঙ্কের করমুক্ত সুবিধা পেয়েছে বিভিন্ন কোম্পানি। বিশেষ করে কিছু রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র ৩ বছরের চুক্তিতে থাকলেও বছরের পর বছর ধরে চলছে এবং এজন্য তাদেরকে গুনতে হয়েছে বিশাল অঙ্কের ভাড়া। জানা গেছে, এসব বিদ্যুৎ কেন্দ্রের ৮০% সক্ষমতায় চালানোর কথা থাকলেও বেশিরভাগ কেন্দ্রই ৬০%-এর নিচে কাজ করেছে। বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে ২৭,০০০ মেগাওয়াটের কাছাকাছি, কিন্তু গড়ে উৎপাদন করা হয় ১৩ থেকে ১৪,০০০ মেগাওয়াট। তবে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি চার্জ দেওয়ার নিয়মও বহাল রয়েছে, যার ফলে সরকারকে প্রতি বছর বিপুল অঙ্কের অর্থ ব্যয় করতে হয়। ২০২২ থেকে ২৩ অর্থবছরে ক্যাপাসিটি চার্জ বাবদ ১৮,০০০ কোটি টাকা খরচ হয়, আর এই বছরের জন্য তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮,০০০ কোটি টাকায়, যা এক বছরে ৫৮% মতো বেড়েছে। সবচেয়ে বেশি ক্যাপাসিটি চার্জ পেয়েছে সামিট গ্রুপ। তাদের পেছনে সরকার ব্যয় করেছে ১০,৬২৩ কোটি টাকা। এছাড়াও অ্যাগ্রিকো, এরদা পাওয়ার, ইউনাইটেড, আরপিসিএল এর মতো কোম্পানিগুলো বিপুল অঙ্কের চার্জ পেয়েছে। বিশ্লেষকরা বলেছেন, এই বিশাল ব্যয় বৃদ্ধি ও অদক্ষতা বিদ্যুৎ খাতে শৃঙ্খলা ফেরানোর জন্য তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি। বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ খাতে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি যারা এই অনিয়মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কনজ্যুমার অ্যাসোসিয়েশনের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেছেন, এই আইন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছিল। এর মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের লুটপাট ও তছরূপ করা হয়েছে। তিনি এই আইনটি বাতিলের দাবি জানিয়েছেন এবং যারা এই আইনটির মাধ্যমে জনগণের অর্থের অপব্যবহার করেছে তাদেরকে বিচারের আওতায় আনার পরামর্শ দেন। এদেরকে ক্যাপাসিটি চার্জ ইস্যুতে আরও মতামত দেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, এই আইনটি জনগণের অর্থকে বিনিয়োগকারীদের উদ্দেশ্যমূলক সুবিধা দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে এবং এর মাধ্যমে বিদ্যুতের মূল্য জনগণের জন্য আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। তার মতে, এই ধরনের পরিকল্পনাগুলো বিদ্যুৎ খাতের দুর্নীতি ও অনিয়মের প্রকৃত চিত্র তুলে ধরে। বিশ্লেষকরা আরও বলেছেন, গত ১৬ বছরে কেবল ক্যাপাসিটি চার্জ বাবদ যে পরিমাণ টাকা খরচ হয়েছে তা দিয়ে ৪টি পদ্মা সেতুর মতো প্রকল্প বাস্তবায়ন করা যেত। এবার আসি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন করে দায়ের করা অভিযোগের বিষয়ে। সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্প্রতি ৫টি নতুন অভিযোগ দায়ের করা হয়েছে। এইসব অভিযোগের মূল ফোকাস ২০২৩ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যা ও ছাত্র হত্যার ঘটনা। প্রথম অভিযোগ, ২০ জুলাই ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে পুলিশের গুলিতে কলেজ ছাত্র নূরে আলম সিদ্দিকী রাকিব ও জুবাইরকে হত্যার জন্য শেখ হাসিনা সহ ৬৫ জনকে আসামি করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে বাড্ডা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে মোহাম্মদ মারুফ হোসেনকে হত্যার অভিযোগ করা হয়েছে। তৃতীয় অভিযোগে উত্তরা আবদুল্লাপুর এলাকায় এইচএসসি পরীক্ষার্থী ফয়সাল সরকারকে হত্যার অভিযোগ করা হয়। এই মামলাগুলোতে শেখ হাসিনা সহ ২২৭ জনকে আসামি করা হয়েছে এবং এসব হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচারের দাবি উঠেছে আন্তর্জাতিক মহল থেকে। এই ছিল আজকের আগামীর সকালের শিরোনাম। বিদ্যুৎ খাতের অনিয়ম, আইনগত দুর্নীতি ও ক্যাপাসিটি চার্জ নিয়ে বিস্তারিত এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগের খতিয়ান। আগামীতে আরও বিস্তারিত বিশ্লেষণ ও খবর নিয়ে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।